বন্ধুরা, আজকে আমি যাচ্ছি ইতিহাসের সেই হারিয়ে যাওয়া নগরী পানাম সিটিতে। 1500 শতক আগে ঈশা খাঁ যখন বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন, সেই নগরীর ধ্বংসাবশেষে এখনও রয়ে গেছে বেশ কিছু পুরাতন স্থাপনা, বাড়িঘর, যেগুলো দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন ঘুরে আসি পানামা সিটি থেকে। প্রাচীন বাংলার রাজধানী থেকে সোনারগাঁ পানাম নগরীতে যাওয়ার জন্য যখন আমি গুলিস্তানে পৌঁছালাম, তখন ঘড়ির কাঁটা 2টা বাজে। প্রথমে এখান থেকে বাসে করে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার মুরগাপাড় বাস স্ট্যান্ডে যেতে হবে। এরপর সেখান থেকে সিএনজি কিংবা ব্যাটারি চালিত অটো নিয়ে যেতে হবে গন্তব্যে। গুলিস্তান থেকে প্রতি আধা ঘন্টা পর পর সোনারগাঁয়ের উদ্দেশ্য ছেড়ে যায় স্বদেশ, দোয়েল ও বোরাক সহ বেশ কয়েকটি কোম্পানির বাস। বোরাকের এসি গাড়িতে গেলে 60 থেকে 70 টাকা ও স্বদেশ কিংবা দোয়েলের নন এসিতে গেলে ভাড়া গুনতে হবে মাত্র 40 টাকা। আমরা যেহেতু পুরোটা রাস্তায় বাইক নিয়ে যাব, তাই আর বাসে উঠলাম না। আপনাদের সুবিধার্থে কিভাবে যাবেন তা দেখানোর জন্য আমাদের আজকের এই ভিডিও। গুলিস্তান মোড় পেরিয়ে ওয়ারির ফ্লাইওভারে উঠলো আমাদের বাইকটি। উঁচু ভবন থেকে ছোট ঘর সবই দেখতে থাকলাম চলার পথে। ফ্লাইওভারগুলো ঢাকার যানজট কমাতে যেমন সহায়ক হয়েছে, তেমনি ভ্রমণেও এনেছে ভিন্ন মাত্রা। ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। সেই হিসাবে 40 টাকা ভাড়া ঠিকই আছে। সোনারগাঁগামী বাস ছাড়াও আপনারা ইচ্ছা করলেই কুমিল্লা কিংবা চট্টগ্রাম অভিমুখী যে কোনো বাসে উঠে চলে আসতে পারেন মুরগাপাড় পর্যন্ত। রাজধানী যাত্রাবাড়ির ফ্লাইওভার থেকে নেমে টোল প্লাজার 10 টাকা টোল দিয়ে আবারও যাত্রা শুরু করলাম। এই ব্রিজের উপর দিয়ে উঠলেই দেখতে পারবেন শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য, দেখতে পারবেন অজস্র পণ্যবাহী জাহাজ। চলার পথে প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করতে পারবেন কিছুটা। পানাম নগরীর আশেপাশে কোনো খাবারের হোটেল নেই, তাই যাওয়া কিংবা আসার পথে ভালো কোনো জায়গা পেলে খাবার খেয়ে নেবেন। যেহেতু আমরা বাইক দিয়ে ঢাকা থেকে এসেছি, তাই মুরগাপাড় বাস স্ট্যান্ডে আর যাওয়া লাগবে না। মুরগাপাড় বাস স্ট্যান্ডের আগে ত্রিপোধরী বাস স্ট্যান্ডে নেমে সোজা 2 কিলোমিটার ভিতরে ঢুকলেই দেখতে পাবেন পানাম সিটি। এই পানাম সিটি শহরে প্রবেশ করার আগে চোখে পড়বে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পুরাতন ভবনগুলো। মূল শহরের প্রবেশ করার পর একটু সামনে গিয়ে যেন একটু হয়ে গেলাম। এ এক পরিত্যক্ত শহর, যেখানে আর কেউ এখন বসবাস করে না। সরুর রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে কয়েকশো বছর পুরাতন ভবনগুলো। প্রবেশ করতে হলে 20 টাকা টিকিট কাটতে হবে। চারদিকে নিস্তব্ধতা, মৃত নগরীর পথে দু একটা মানুষ, মৃত কোলাহল আর অভিহিত ইতিহাস যেন ছড়িয়ে আছে এই নগরীর প্রতিটিতে। পথের দুধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত ভবন আর কাঠামোগুলো যেন হারানো জলস্যের কথা জানান দিচ্ছে।
প্রায় 450 বছর আগে এই নগরী কতটা সমৃদ্ধ ছিল তা বারবার ভাবতে বাধ্য করে রাস্তার দুপাশের দ্বিতল দ্বিতল ভবনগুলো। পাহাড় থেকে হাঁটতে হাঁটতে মনে হতে পারে বিশাখার আমলে চলে গেছেন। কেমন যেন একটা রহস্য জড়িয়ে আছে জায়গাটিতে। প্রতিটি ধ্বংসস্তূপে যেন জড়িয়ে আছে এক একটা কাহিনী। যদিও ধ্বংসস্তূপ বলছি, তবুও এর আকর্ষণে নেই কোনো কমতি। ভবনগুলো নির্মাণশৈলী দেখে মুগ্ধ না হয়ে পারাই যায় না। সোনারগাঁয়েকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য, বন্দর আর নগরী। সোনারগাঁয়ের ভৌগোলিক অবস্থানের দিকে নজর দিলে এর গুরুত্ব বোঝা যায়। সোনারগাঁয়ের চারদিক থেকে 4টি নদী দ্বারা বিস্তৃত। উত্তরে ব্রহ্মপুত্র, দক্ষিণে ধলেশ্বরী, পূর্বে মেঘনা ও পশ্চিমে শীতলক্ষ্যা। এমন ভৌগোলিক অবস্থান ছিল ব্যবসা বাণিজ্যের জন্য উপযুক্ত। তাই 1338 সালে ফখরুদ্দীন মোবারক শাহ এর আমলে বাংলার রাজধানী ঘোষণা করা হয় সুবর্ণগ্রামকে, যা পরে সোনারগাঁ হিসাবে পরিচিত পায়। 1364 সালে ইবনে বাতুনা চীন, ইন্দোনেশিয়ার জাভা ও মালয় দ্বীপপুঞ্জের সঙ্গে এর সরাসরি বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে সোনারগাঁকে একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী রূপে বর্ণনা করেন। শত শত বছর ধরে অনাদরে পড়ে থাকা এক সময়ের জলসম্পন্ন পানাম নগরীর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল কয়েক দফায়। বিভিন্ন সময়ে নেওয়া উদ্যোগগুলোর কোনোটিই কার্যকর হয়নি। এবার কাজ শুরু হলেও সে কাজ মূলত নষ্ট হয়েছিল হারাতে বসা এই নগরীর প্রকৃত রূপ। এতে প্রত্নতত্ত্ববিদরা ও সুশীল সমাজের আপত্তি করলেও বন্ধ করে দেওয়া হয় সেই কাজ।